হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের বছর অক্টোবর মাসে পুজোর ঠিক আগেই আমরা গেছিলাম মায়াপুর ইসকন দর্শনে। মায়াপুরে আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম আর কত কি খরচ পড়লো তার পুরো ডিটেলস, আর সাথে নতুন মন্দিরের দর্শন আর গোশালা ভ্রমণের পুরো এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ অবধি দেখার আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 11ই অক্টোবর 2023 সকাল সকাল হাওড়া স্টেশন থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে মায়াপুর আমরা দুভাবে যেতে পারি, এক কৃষ্ণনগর হয়ে আর এক নবদ্বীপ হয়ে। কৃষ্ণনগর বা নবদ্বীপের জন্য হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে। তাছাড়া কৃষ্ণনগরের উদ্দেশ্যে কলকাতা থেকে বাসও চলাচল করে। আমরা হাওড়া স্টেশন থেকে সকাল 7:50 বালুরঘাট এক্সপ্রেস দিয়ে 9:10টার মধ্যে পৌঁছে গেছিলাম নবদ্বীপ স্টেশন। স্টেশন থেকে বেরোবার পথে দেখা হয় এনাদের সাথে। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে নিই নবদ্বীপ ফেরিঘাটে যাওয়ার জন্য। স্টেশন থেকে ঘাট অবধি পৌঁছাতে সময় লাগে 10 মিনিট, আর টোটো ভাড়া 10 টাকা পার হেড। ফেরিঘাটে পৌঁছে ওখানকার এক মিষ্টির দোকান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম লুচি আলুর তরকারি, আর সাথে অবশ্যই মিষ্টি দই। নবদ্বীপে এলে মিষ্টি দইটা আমরা একদম মিস করি না, তোমরাও মিস করো না কিন্তু। ব্রেকফাস্ট সেরে কাউন্টার থেকে লঞ্চের টিকিট কেটে আমরা চললাম লঞ্চের দিকে। নবদ্বীপ থেকে মায়াপুর ঘাট অবধি লঞ্চের টিকিট মূল্য 10 টাকা করে, আর পৌঁছতে সময় লাগে 15 মিনিট মতো। লঞ্চ ছাড়া নৌকো চলাচল করে, তার টিকিট মূল্য 5 টাকা করে। এই পথেই আপনারা দেখতে পাবেন ভাগীরথী নদী আর জলিঙ্গি নদীকে মিলিত হতে। দুই নদীর আলাদা দুই রং। মায়াপুর ঘাট পৌঁছে ঘাটের বাইরে থেকে আমরা টোটো নিয়ে নিলাম ইসকন যাওয়ার উদ্দেশ্যে। টোটো ভাড়া 10 টাকা করে, কিন্তু যেহেতু তখন প্যাসেঞ্জার হচ্ছিল না, তাই টোটো দাদা আমাদের বললেন 15 টাকা করে দিলে উনি আমাদের ইসকনের সামনে নামিয়ে দেবেন। মায়াপুর ঘাট থেকে ইসকন পৌঁছাতে আমাদের সময় লেগেছিল মাত্র 5 মিনিট। এবার মায়াপুরে দুরাতের জন্য আমাদের থাকার ঠিকানা ছিল ইসকন ক্যাম্পাসের ভেতরের গদাভবন গেস্ট হাউস। গদাভবনের রুমের বুকিং আমরা করেছিলাম মায়াপুর ইসকনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। সোজা ওই দিকটায় আছে গদাভবনের ডাইনিং হল, আর সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আছে রুমস আর রিসেপশন এরিয়া। কিন্তু রিসেপশন এরিয়াতে ভিডিওগ্রাফি অ্যালাউড না বলে আপনাদের দেখাতে পারলাম না। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার পর আমাকে এই আরতির সময়সূচিটা দেওয়া হয়, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তারপর আমরা গিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে মহাপ্রসাদের এই কুপনটা কালেক্ট করি। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমরা বুক করেছিলাম একটা 4 বেডের নন এসি রুম, যার ভাড়া পড়েছিল 800 টাকা। এখানে প্রত্যেকটা রুমের দরজার বাইরে একটা করে মসকিউটো নেট থাকে, যেটা খুবই ভালো জিনিস। রুমটা খুবই সিম্পল আর বেসিক, বাট অনেকটা স্পেশিয়াস। শ্রীকৃষ্ণের ফটো ফ্রেম দিয়ে সাজানো ছিল রুমটা। ফিল্টার্ড ওয়াটারও রাখা ছিল রুমে। ছিল একটা টেবিল, যার উপরে বিভিন্ন স্পিরিচুয়াল বুকস রাখা ছিল, আর দেওয়া ছিল এক্সট্রা কুশনস। আর বেডের নিচে এক্সট্রা বেড অ্যাটাচ থাকে, যেটা টেনে বের করতে হয়। বাথরুমটাও ছিল একদমই সিম্পলের মধ্যে, হ্যান্ড ওয়াশ, মিরর, টাওয়েল সবই দেওয়া ছিল। এই 800 টাকার রুমগুলোতে গিজার থাকে না, কারোর গরম জলের প্রয়োজন হলে বাকেট নিয়ে কমন এরিয়া থেকে কালেক্ট করতে হয়। এই বাথরুম নিয়েই শেষ রাতে আমাদের সাথে একটা ঘটনা ঘটে, সেটা পরে বলবো আপনাদের। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম লাঞ্চ করতে।
এটা হলো গদা ভবনের নিচের ডাইনিং এরিয়াটা, বিশাল বড়। মায়াপুর ইস্কনের ভেতরে 40 টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যের মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। বিভিন্ন ভবনগুলোতে মহাপ্রসাদের কুপন মূল্য বিভিন্ন রকম, যেমন গদা ভবনে 80 টাকা, আবার গীতা ভবনে 60 টাকা করে। ওইদিন মহাপ্রসাদের মেনুতে ছিল ভাত, মিক্স সবজি দিয়ে ডাল, আলু পটলের তরকারি, রুটি, পনিরের তরকারি আর শেষ পাতে পায়েস। এই বিশাল বড় ডাইনিং হলটিতে পুরোটাই মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা করা, কিন্তু যাদের মাটিতে বসতে অসুবিধা হয় তাদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা করা রয়েছে। গুড ইভিনিং সবাইকে। লাঞ্চ করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি মন্দির দর্শন করতে। সন্ধেবেলায় গদা ভবনের বাইরের দিকটা বেশ জমজমাট থাকে, অনেকগুলো দোকানপাট আছে আর একটা পার্ক মতোও করা আছে। এটি হলো মেন মন্দির। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড না, তাই আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম। মন্দির দর্শন করে এসে প্রসাদের লাইনে দাঁড়ালাম। মন্দিরের ঠিক সামনেটায় সারাদিনই বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। এখানটায় হাত ধোয়ার আর পানীয় জলের ব্যবস্থা করা আছে। মন্দিরে প্রবেশ করার আগে এই কাউন্টারগুলোতে আপনারা জুতো আর মোবাইল ফোন জমা করে রাখতে পারেন। ইসকন ক্যাম্পাসের ভেতরে গদা ভবনের মতো এরকম অনেকগুলো ভবন রয়েছে যেখানে থাকার সুব্যবস্থা আছে, যেমন ভামসি ভবন, কংস ভবন, ঈশোদয়া ভবন, গীতা ভবন আর নামহট্ট ভবন। এটি হলো ভামসি ভবন আর তার পাশেই রয়েছে ঈশোদয়া ভবন। ভামসি, ঈশোদয়া আর গদা ভবনের রুম বুকিং আপনি মায়াপুর ইসকনের ওয়েবসাইট থেকে করতে পারবেন, কিন্তু গীতা ভবন আর নামহট্ট ভবনে বুকিং এর জন্য রিসেপশনে কল করতে হবে। সেই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। এটি হলো অখণ্ড সংকীর্তন ভজন কুটির। এখানে না থেমে দিনরাত 24 ঘন্টা চলে শ্রীকৃষ্ণের নাম কীর্তন। মায়াপুর ইসকন ক্যাম্পাসের ভেতরে যেমন রয়েছে প্রচুর দোকানপাট, তেমনি রয়েছে এটিএম আর ফার্মেসিও। এটি হলো চন্দ্রোদয়া মন্দির। ইসকনের গেটের বাইরেটাও বেশ জমজমাট। খাওয়ার হোটেল, থাকার হোটেল আর বিভিন্ন দোকানপাটে একদম ভর্তি। আমরা বেরিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। বাইরে থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এসে আমরা ওই দিনের ডিনারটা সারলাম এই কর্ন পনির রোলটা দিয়ে। 40 টাকা করে এই রোলটা বেশ ভালোই খেতে ছিল। গুড মর্নিং সবাইকে। আজকে মায়াপুর ইসকনে আমাদের দ্বিতীয় দিন। গদা ভবনে আমাদের রুমের ঠিক পেছনটায় একটা বারান্দা মতো আছে, সেখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আজ সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের জন্য। তার আগে গদা ভবনের নিচের এই রেস্তোরাঁটা থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। নিয়েছিলাম ভেজ পিৎজা আর নুডলস, দাম পড়েছিল 90 টাকা। এবার চললাম মন্দিরের দিকে।
মন্দির দর্শন করে ফেরার সময় আমরা জানতে পারলাম যে নতুন মন্দিরের গেট নাকি প্রত্যেকদিন দুপুর 12টা নাগাদ খুলে দেওয়া হয় জনগণের দর্শনের জন্য। তার জন্য এই কাউন্টারে মিনিমাম 50 টাকা ডোনেট করে এই কুপন কার্ডটি কালেক্ট করতে হয়। দু 2024-এ এই নতুন মন্দিরের উদ্বোধন হওয়ার কথা আছে, কিন্তু কাজ এখনো অনেকটাই বাকি। চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন নতুন মন্দিরের ভেতরটা। মন্দির এখনো পুরোপুরি তৈরি হয়নি বলে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করছে। ওপেনিং এর পর আর ভেতরে নিশ্চয়ই ফোন অ্যালাউ করবে না।
নতুন মন্দির দর্শন করে বেরিয়ে ওই দিন আমরা গেছিলাম কৃষ্ণনগর ঘুরতে। কৃষ্ণনগর ট্যুরের পুরো ডিটেলস সমেত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের দেখার অনুরোধ রইল। এটি হলো নামহট্ট ভবন, এখানেও থাকার জন্য রুম পাওয়া যায়। কৃষ্ণনগর থেকে ফিরে সন্ধেটা আমরা ইসকনের বাইরের মার্কেটে খানিকক্ষণ ঘোরাঘুরি করি। প্রচুর দোকানপাট রয়েছে এই মার্কেটটাতে, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, পুজোর সামগ্রী সবকিছুই পাওয়া যায়। টুকটাক কেনাকাটা আর খাওয়া দাওয়া করে তারপর আমরা ফিরে যাই রুমে। পরের দিন ফেরার আগে আমরা যাব গোশালা ভ্রমণ করতে। গুড মর্নিং সবাইকে। আজকে মায়াপুরে আমাদের শেষ দিন। কাল রাতে রুমে ফিরে ফ্রেশ হওয়ার সময় আমরা নোটিস করি যে বাথরুম থেকে জল আমাদের রুমে লিক করছে। সঙ্গে সঙ্গে আমরা রিসেপশনে ইনফর্ম করলে ওরা আমাদের রুম চেঞ্জ করে পাশের এই রুমটা অ্যালট করে দেয়। সত্যি বলতে গদা ভবনের প্রত্যেকটা রুমে মেনটেনেন্সের খুব অভাব রয়েছে। আগের বছর এসে যখন আমরা গীতা ভবনে উঠেছিলাম আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। হয়তো ওই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে তাই এখনো ঠিক আছে। যাই হোক, এখন আমরা চেক আউট করবো। গদা ভবনের চেক আউট টাইম সকাল 9টা। চেক আউট কমপ্লিট করে আমরা এখন যাব গোশালা ভ্রমণে। তার আগে মন্দিরে দর্শন করে ব্রেকফাস্টটা সেরে নেব। গদা ভবন থেকে বেরিয়ে বাদিকে সোজা এলে আছে এই রেস্তোরাঁটা। বিভিন্ন ধরনের খাবারই পাওয়া যায় এখানে, কিন্তু আমাদের ওই দিন ডোসা খাওয়ার ইচ্ছে ছিল আর ডোসা ওখানে পাওয়া যাচ্ছিল না, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম রাধেশ প্রসাদমে। এই রেস্তোরাঁ থেকেই প্রথম দিন আমরা রোলটা খেয়েছিলাম। এখানে 1 প্লেট ডোসার দাম নিয়েছিল 60 টাকা করে। ব্রেকফাস্ট সেরে গোশালা যাওয়ার জন্য উঠে পড়লাম ইসকনের ভেতরকার টোটোতে। মন্দির চত্বর থেকে গোশালার দূরত্বটা অনেকটাই, হেঁটে যাওয়াটা একটু কষ্টকর। গোশালা অবধি আমাদের টোটো ভাড়া পড়েছিল 15 টাকা করে। গোশালার সামনের এই দোকানগুলোতে অনেক জিনিস পাওয়া যায়। চলুন আগে গোশালার ভেতরটা ঘুরে আসি। বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত এই গোশালাটি। আপনি চাইলে এখানের কাউন্টার থেকে খাবার কিনে গোমাতাদের খাওয়াতে পারেন, বা এই দান পাত্রে নিজেদের সাধ্যমতো গোমাতাদের জন্য সাহায্যও করতে পারেন। ইনি একমাত্র আমাদের দেখে মাথা তুলে তাকিয়েছিলেন, বাকিরা তো পাত্তাই দেয়নি। জানেন, এদের প্রত্যেকের এক একটা নাম দেওয়া আছে। খাবার খাওয়ানোর সময় এদের প্রত্যেককে নাম ধরে ডাকা হয়।
গোশালার সামনের এই দোকানগুলোতে বিক্রি হয় ঘি, পনির, দই, লস্যি, নানা রকম মিষ্টিও পাওয়া যায়। আমরা প্রত্যেকবার মায়াপুর এলে এখান থেকে ঘি নিয়ে যাই। এবারও গজা আর ঘি নিয়ে এসেছিলাম। এবার আমাদের কলকাতা ফেরার পালা, কিন্তু আমরা নবদ্বীপ হয়ে ফিরবো না, ফিরবো কৃষ্ণনগর হয়ে। মায়াপুরে দুটো ফেরিঘাট আছে, একটা থেকে ছাড়ে নবদ্বীপ যাওয়ার জন্য নৌকো বা লঞ্চ, আরেকটা থেকে ছাড়ে স্বরূপগঞ্জ ঘাট যাওয়ার জন্য নৌকো। কৃষ্ণনগর যেতে গেলে আমাদের স্বরূপগঞ্জ ঘাট হয়ে যেতে হবে। মায়াপুর ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাটের নৌকো ভাড়া মাত্র 3 টাকা আর সময় লাগে মাত্র 5 মিনিট। স্বরূপগঞ্জ ঘাট থেকে বেরিয়ে কৃষ্ণনগর স্টেশন যাওয়ার জন্য আপনারা অটো পেয়ে যাবেন, ভাড়া জনপ্রতি 30 টাকা। এছাড়া টোটো ভাড়াও পাওয়া যায়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।